আমাদের আজকে সিদ্ধান্ত হলো গত 26শে মার্চ রোজ শুক্রবার যে ঘটনা হয়ে গেল 26শে মার্চ আমাদের হেফাজতের কোনো কর্মসূচি ছিল না, কেন্দ্রীয় আঞ্চলিক কোনো জায়গায় আমাদের কোনো কর্মসূচি ছিল না। সে কারণে আমরা মাদ্রাসায় ছিলাম, আমিও অনেক দূরে সফরে ছিলাম। এখন কিছু মানুষ মিছিল বের করেছে, তারা বলতেছে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করেছি। এই শান্তিপূর্ণ মিছিলে প্রশাসনের কিছু লোক, পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে এখানে হাটাদারিতে 4 জনকে হত্যা করেছে, নিহত করেছে, শহীদ করেছে। আমাদের কথা হলো যদি তারা কারা আমরা জানি না, আমরা ছিলামই না। যদি তারা কোনো কিছু ভাঙচুর করে, হালকা থানার গ্লাস কোনা যদি একটা বেঁধে ফেলে, গ্যাস ছাড়তে পারে, রবার গুলি মারতে পারে, অথবা পুলিশের জন্য তো অর্ডার গুলি করতে হলেও হাঁটুর নিচে করবে যেন উত্তেজনা দমন হয়ে যায়। কিন্তু আমি যেখানে সফরে ছিলাম, সফর থেকে আসার পথে আমি হাসপাতাল গেছি, চট্টগ্রাম হাসপাতাল মেডিকেল। সেখানে 4 জন লাশ, কারো ফেটে গুলি, কারো সিনার বরাবর গুলি, কারো মাথায় গুলি, সাথে সাথে তারা মারা গেছে। আগুন জ্বলে উঠলে আগুনকে জ্বালানো যায় না, নিবাইতে হয়, বেশ সাথে তো হতো, হাঁটুর নিচে গুলি করলে তো হতো, রবার গুলি মারলে তো হতো, ফেটে সিনায় মাথায় কেন গুলি করা হলো? এগুলো কি দেশের আইন? পুলিশের কি ক্ষমতা আছে? আবার এখানকার ঘটনার আগে বাইতুল মুকাররমে মুসল্লি আর আওয়ামী ক্যাডারদের সাথে সংঘর্ষ হয়ে গেছে। সেখানেও হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। হিন্দুরা পর্যন্ত মসজিদে ঢুকিয়া মুসল্লিদের উপর আক্রমণ করেছে বাইতুল মুকাররমে। এই সুযোগ কারা দিল? সেখানে মুসল্লি আর খেটারদের মাঝখানে সংঘর্ষ হয়ে সেখানে অনেক আহত। হাটাদারির আগে সেটা ঘটনা। তারপরে এসব ঘটনা শোনার পর 60 জন আহত, হাটাদারিতে নিহত, আহত তো অনেক, ঢাকায় অনেক, হাটাদারিতে অনেক। শোনার পর এই ভ্রমণ বাড়িয়ায় এই উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। হওয়া স্বাভাবিক, উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। সেখানেও আমাদের হেফাজতের কোনো কর্মসূচি ছিল না, এগুলো ধারা করেছে। সেখানকার উত্তেজনার মূল হলো কিছু খেলার অস্ত্র নিয়ে জামিয়া ইউনুসিয়া, বাংলাদেশের বড় একটা মাদ্রাসা, জামিয়া ইউনুসিয়ার ভিতরে ঢুকিয়া ছাত্রদের উপরে হামলা করেছে। সেখানে পাবলিক সহ, জনগণ সহ, ছাত্ররা সহ মিছিল বের করেছে, উত্তেজনা শুরু হয়ে গেছে।
যে প্রথম করে সেই দোষী হয়। মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে ছাত্রদের উপর হামলা করা, এটা কোন আইন? এক এক জায়গায় এক এক কারণে উত্তেজনা হয়ে গেছে, কিন্তু হেফাজতের কোন কর্মসূচি, কোন প্রমাণ আমাদের ছিল না। আমি মহাসচিব বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কারো কোনো কমান্ড ছিল না, কোনো কর্মসূচি ছিল না। 26শে মার্চ যখন প্রায় 21টা লাশ পড়ে গেছে, 26-27 দুদিন, তখন আমরা 27শে মার্চ বিক্ষোভ সমাবেশ করেছি, বিক্ষোভ মিছিল করেছি শান্তিপূর্ণ। এত লাশ পড়ার পরেও একটু যদি বিক্ষোভ না করি, 27 তারিখ বিক্ষোভ করেছি, শান্তিপূর্ণ সাকসেসফুল বিক্ষোভ করা হয়েছে। 28 তারিখ আমরা হরতালে ডাক দিলাম মানবিক খাতিরে। এত লাশ পড়ার পরেও যদি একটু বিক্ষোভ আর হরতালের কর্মসূচি আমরা পালন করতে না পারি, জনগণ আমাদেরকে কি বলবে? এটা মানবিক খাতিরে আমরা খুব করেছি বাধ্য হয়ে। তারপর দোয়া দিবস, লাস্টে আরেকটা বিক্ষোভ সমাবেশ। এই 4টা কর্মসূচি আমাদের শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে পালিত করা হয়েছে। এত গোলাগুলির ভিতর দিয়েও আমাদের হেফাজতের নেতাকর্মীরা, তৌহিদি জনতা, ছাত্র জনতারা এই সমস্ত কর্মসূচি পালন করেছে। আমি তাদের বারবার, হাজারবার শুকরিয়া আদায় করতেছি, অভিনন্দন জানাতেছি। এগুলো আপনারা সব দেখেছেন সশক্তি। এখন সরকারের কাছে আমাদের দাবি হলো, যা হয়ে গেছে হয়ে গেছে। যাদের কপালে আছে শহীদ হওয়া, শাহাদত বরণ করা, তাদের কপাল খুব ভালো, তারা সুনসিব। এমনি তো মরতে হবে। যা হওয়ার আছে হয়ে গেছে। এখন আমাদের মাদ্রাসার পরীক্ষা, হাইয়াতের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, মাদ্রাসার পরীক্ষা শান্তিপূর্ণভাবে আমরা নিয়েছি। এরপর রমজানের ছুটি দিয়ে দিয়েছি। মাদ্রাসা এখন বন্ধ, ছাত্ররা নাই, থাকলেও 2-1 রমজানের ছুটি দিয়ে দিয়েছি। মাদ্রাসা ঠান্ডা। আমি ধর্মমন্ত্রীকেও বলছি, আমাদের এমপি সাহেবকেও বলছি, আর অন্য জায়গায় বলছি, মাদ্রাসা ঠান্ডা। কিন্তু প্রতি রাত্রে এলাকায় পুলিশ বের হয়ে নিরীহ মানুষকে হয়রানি করতেছে, দড়িয়ে নিয়ে যেতেছে, গ্রেফতার করতেছে, চালান দিতেছে, সারিয়া, হাটাজারি, এই সমস্ত এলাকায়, হটিয়া, মশকালিও বেশি, ব্রাহ্মণবাড়িও, নারায়ণগঞ্জ, আরো বিভিন্ন জায়গায়, মুন্সিগঞ্জ, নিরীহ মানুষকে, নির্দোষ মানুষকে হয়রানি করতেছে, দড়িয়ে নিয়ে যেতেছে। পুলিশ তাদের ঘরে ঢুকে যায়, তারা ঘুমাতে পারে না, বাড়ির ছেড়ে চলে গেছে অনেক। এই জুলুম নির্যাতন কেন করা হচ্ছে? সরকারের কাছে আমাদের জোর দাবি, এই সমস্ত হয়রানি বন্ধ করতে হবে, এই সমস্ত জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। নির্দোষ মানুষকে ধরিয়ে নিয়ে যাওয়া, এটা সহ্য করা যাবে না। আমি ধর্মমন্ত্রীর সাথে, ধর্ম প্রতিমন্ত্রীর সাথে এখন কথা বলছি। উনি বলছেন এটা তো আইন নয়, আইন হলো সিসি ক্যামেরায় যারা দোষী সাব্যস্ত হবে, আসলে প্রকৃত যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার করা হবে। আমি বললাম 100 বার, আমি মিয়া আপনার সাথে আছি, 100% আপনার সাথে আছি। কিন্তু নির্দোষ মানুষকে খামোখা ধরিয়ে নিয়ে যাওয়া,
যে পুলিশরা করে কি জন্য আমরা জানি, তাদের চাকরি প্রমোশন হওয়ার জন্য। 2 জন ধরে আনলে আনছি চাকরি প্রমোশন হওয়ার জন্য। এরকম জরুরি নির্যাতন যদি করে আল্লাহর গজব আসবে। তো সরকারের কাছে আমাদের দাবি এগুলো বন্ধ করতে হবে। হয়রানি, এভাবে পুলিশ আর র্যাবের হয়রানি বন্ধ করতে হবে। না হয় আমি ধর্মমন্ত্রীকে বলেছি, এমডিকে বলেছি, এখন তো অবস্থা ঠান্ডা, মাদ্রাসাও ঠান্ডা, এলাকাও ঠান্ডা, কিন্তু যদি এভাবে দরাদরি হয়, ধরিয়ে নিয়ে যায়, নিরীহ মানুষকে নিয়ে যায়, তাহলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ার পুরো আশঙ্কা আছে। আবার উত্তেজনা সৃষ্টি হবে। এটার জন্য আমরা দায়ী নয়, কিন্তু আগেভাগে আমরা জানিয়ে দিতেছি মন্ত্রীকেও, এমপিকেও, আপনাদেরকেও। এগুলো বন্ধ করতে হবে। এবং যেটা বললাম, হয়রানি বন্ধ করতে হবে। মানুষকে রোজা রমজানে সুশৃঙ্খল ভাবে, শান্তিপূর্ণভাবে রোজা রাখার সুযোগ দিতে হবে, তারাবি করার সুযোগ দিতে হবে। এইভাবে যদি রেড পুলিশ অস্ত্র নিয়ে ঘুরতে থাকে, মানুষ তো ভয়ে তারাবি করতে পারবে না, রোজাও রাখতে পারবে না, সেহরিও খেতে পারবে না, ইফতারও করতে পারবে না। সব সময় লকডাউন করোনার নামে এতে মায়ের রমজানে শুরু করে। এবং এই মায়ের রমজানে মাদ্রাসার একটা কালেকশন আছে, কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা মানে কি? জনগণের মাদ্রাসা, জনগণের অর্থে, জনগণের স্বার্থে, আল্লাহর রহমতে চলবে, তাকে বলা হয় কওমি মাদ্রাসা। এই মাহে রমজান এটা একটা মৌসুম, সিজন, কালেকশনের যাকাত, ফিতরা, এগুলো নিয়ে সারা বছর চলে। এগুলোর মাধ্যমে আল্লাহর রহমতে সারা বছর চলে। এই লকডাউন দিয়ে এটাও বন্ধ করতেছে, কোরবানির সামরাটাও বন্ধ করেছে। এগুলোর উদ্দেশ্য আমরা মনে করি এই দেশে কওমি অঙ্গন থাকতে পারবে না, কওমি মাদ্রাসা থাকতে পারবে না। তারা কওমি মাদ্রাসার সাথে যুদ্ধ আরম্ভ করেছে এই সমস্ত কর্মকাণ্ড করিয়ে। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো, আমাদের প্রশ্ন হলো, কওমি অঙ্গন থাকতে হবে, কওমি মাদ্রাসা থাকতে হবে, দরজ তাদরিস থাকতে হবে, সবকিছু থাকতে হবে। কওমি মাদ্রাসা না থাকলে মুসলমানই থাকবে না। বাংলাদেশ স্পেন হয়ে যাবে। আমরা বাংলাদেশকে স্পেন হতে দেব না। আপনারা সাংবাদিকরাও মুসলমান, আমরাও মুসলমান। এগুলো আমাদের দাবি। মাদ্রাসায় পুলিশ র্যাব গিয়ে হয়রানি করতেছে। হুজুর কয়জন, ছাত্র কয়জন, শিক্ষক কয়জন, আয়ের উৎস কি, এই সমস্ত এগুলো আগেও একবার করেছে, একবার না 2বার করেছে, এখন আবার শুরু করেছে। আয়ের উৎস কি, ছাত্র কজন, শিক্ষক কজন, কর্মচারী কজন, কমিটিতে কে কে আছে, এইসব এগুলো হয়রানি করে। আমাদের আয়ের উৎস জনগণ, জনগণের টাকা। কওমি মাদ্রাসা মানে জনগণের মাদ্রাসা। আমাদের আয়ের উৎস জনগণের টাকা, জনগণের মুষ্টি চাই, জনগণের টাকা, জনগণের অর্থ দিয়ে আল্লাহর রহমতে এই মাদ্রাসাগুলো চলে। এই দেশের জনগণ মাদ্রাসাকে নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসে। এই দেশের জনগণ আলেম ওলামাদেরকে নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসে। এগুলো আমরা বিভিন্ন সমাবেশে বলি, এখন বলার সময় বেশি। বস আমাদের এই আয়ের উৎস এখন সরকারি মাদ্রাসা নয়, সরকারি কোনো দান অনুদান আমরা গ্রহণও করবো না। পরিষ্কার কথা। সরকারের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই। সরকার সরকারের অবস্থানে কাজ করুক, আমরা আমাদের অবস্থানে কাজ করি। খালাস, আগের মতো সরকারের সাথে আমরা যুদ্ধ করবো না। আমাদের হেফাজত ইসলাম এর উদ্দেশ্য সরকার পতন নয়। আমাদের এই সংগঠনের উদ্দেশ্য সরকার পতন আমাদের উদ্দেশ্য নয়, হেফাজত ইসলামের উদ্দেশ্য নয়। হেফাজত ইসলাম ঈমান আকীদা ভিত্তিক একটা সংগঠন। যখন ইসলামের বিরুদ্ধে আওয়াজ উঠবে
ইসলামের বিরুদ্ধে কেউ বলবে, তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বলা আরম্ভ করবে, তাদের বিরোধিতা করবে। ইসলামকে রক্ষা করা, ঈমান আকীদাকে রক্ষা করা, ইসলামের হেফাজত করা, এটাই হেফাজতে ইসলামের উদ্দেশ্য। ৯৯ মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। আমি বারবার বলেছি, মাননীয় সরকার আপনি আরো ১০০ বছর রাজত্ব করুন, আমার কোনো আপত্তি নেই। আরো ২০০ বছর থাকুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামকে মাইনাস করিয়া এই দেশ চলতে পারবে না। ইসলামের বিরুদ্ধে কোনো কিছু চলবে না, এটা আমাদের দাবি।